সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কাজী মোহাম্মদ, প্রভাষক, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব ব্যবস্থাপনা নীতিমালা দ্বাদশ শ্রেণী, বিবিএ পাস ও সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস। আশা করি এই ক্লাসে ব্যবস্থাপনার নীতিমালা খুব সহজেই তোমরা শিখতে পারবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবস্থাপনার নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। আমরা একটা ছবি দেখছি, বলতে পারো ছবিটি কার? ছবিটি হচ্ছে হেনরি ফেওল, আধুনিক ব্যবস্থাপনার জনক। ব্যবস্থাপনার নীতিমালা, আমরা নীতি বলতে বুঝি কোনো কাজ করার সাধারণ নির্দেশিকা, কোনো কাজ করার সাধারণ গাইডলাইন। কোনো কাজ করার সাধারণ গাইডলাইনকে আমরা নীতি বলি। আমরা শিখব আজকে ব্যবস্থাপনার নীতিমালা। সহজেই ফেওলের ব্যবস্থাপনার নীতিমালা আমরা শিখব। লার্নস ইট দ্য ইজি ওয়ে। এক মেয়ে তার পিতাকে প্রশ্ন করল, ড্যাড, ইউ সি ইউএসএসআর? পিতা তার উত্তরে বলল, ও আই সি, হ্যাঁ আমি দেখেছি। তার মানে মেয়ে তার বাবাকে বলল, ড্যাড, ইউ সি ইউএসএসআর? আপনি কি ইউএসএসআর দেখেছেন? পিতা প্রশ্নের উত্তরে বলেছে, ও আই সি, হ্যাঁ আমি দেখেছি। এই সেন্টেন্সটিকে আমরা যদি ইলাবোরেট করি তাহলে আমরা 14টি নীতি পেয়ে যাব। তাহলে আমরা যদি বন্ধুরা যদি এই সেন্টেন্সটি ড্যাড, ইউ সি ইউএসএসআর, ও আই সি, এই সেন্টেন্সটি যদি মনে রাখতে পারি তাহলে আমরা 14টি নীতি খুব সহজেই মনে রাখতে পারবো। ড্যাড, ডি স্ট্যান্ডস ফর ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ কার্য বিভাজনের নীতি। এ স্ট্যান্ডস ফর অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তো দায়িত্ব ও কর্তৃত্বের নীতি। ডি স্ট্যান্ডস ফর ডিসিপ্লিন, শৃঙ্খলার নীতি। ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি অফ কমান্ড, আদেশের ঐক্যনীতি। সি স্ট্যান্ডস ফর সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের নীতি। ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি অফ ডিরেকশন, নির্দেশনার ঐক্যনীতি। এস স্ট্যান্ডস ফর স্কেলার চেইন, জোড়াময়ী শিকড় নীতি। এস স্ট্যান্ডস ফর স্টেবিলিটি অফ টেনিওর, অর্থাৎ চাকরির স্থায়িত্বের নীতি। আর স্ট্যান্ডস ফর রেমুনারেশন, অর্থাৎ পারিশ্রমিকের নীতি। ও স্ট্যান্ডস ফর অর্ডার, শৃঙ্খলার নীতি। আই স্ট্যান্ডস ফর ইনিশিয়েটিভ, উদ্যোগের নীতি। এস স্ট্যান্ডস ফর সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট, অর্থাৎ সাধারণ স্বার্থে আত্মত্যাগ অথবা সাধারণ স্বার্থে নিজ স্বার্থ ত্যাগের নীতি। ই স্ট্যান্ডস ফর ইকুইটি, অর্থাৎ সাম্যের নীতি। ই স্ট্যান্ডস ফর স্ক্রিপ্ট, ডি ক্রপস, অর্থাৎ একতাই বলের নীতি। তাহলে আমরা যদি ড্যাড, ইউ সি ইউএসএসআর, ও আই সি এই সেন্টেন্সটি মনে রাখি এবং এই সেন্টেন্সটিকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা হেনরি ফেওলের 14টি নীতি পেয়ে যাব। এবার বন্ধুরা আমরা এই 14টি নীতি বিস্তারিত আলোচনায় আসি। ফার্স্ট প্রিন্সিপালস, ডিভিশন অফ ওয়ার্ক, কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতি বলতে আমরা বুঝি কাজের প্রকৃতি অনুযায়ী, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি বলে। আমরা একটু ভিডিও। Fayol's first principles is division of work. According to these principles, work should be divided into a small task, and each task performed by a person who is a specialist in that area. This will save the time and energy needed to complete the task and also increase the speed, accuracy and efficiency of work. According to Fayol's, this principle is applicable both technical and managerial work. তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিষ্ঠানের কাজের প্রয়োজন অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং প্রত্যেক বিভাগে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে যদি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা হয়
তাহলে সে তার নির্দিষ্ট এরিয়াতে সে কাজ নির্দিষ্ট দক্ষতা অনুসারে সে কাজ করবে, তাতে করে প্রতিষ্ঠানের ইফিসিয়েন্সি, কাজের দক্ষতা বাড়বে এবং প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এবার হেনরি ফয়েলের দ্বিতীয় নীতি অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে আলোচনা করব। কর্তৃত্ব এবং দায়িত্বের সমতা সংরক্ষণের নীতি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস। কর্তৃত্ব হলো আদেশদানের অধিকার, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহিতা করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা সংরক্ষণের নীতিকেই দায়িত্ব ও কর্তৃত্বের সমতা সংরক্ষণের নীতি বলে। অর্থাৎ কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা সংরক্ষণ। যদি কর্তৃত্ব বেশি দায়িত্ব কম হয় অথবা দায়িত্ব কম কর্তৃত্ব বেশি হয়, তাহলে প্রতিষ্ঠানের মধ্যে কাজের মধ্যে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে না, লক্ষ্য অর্জন সম্ভব হবে না, কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা সংরক্ষণ ব্যবস্থাপনার একটি অন্যতম নীতি। আমরা একটি ভিডিওতে দেখি। Second principle of management is authority and responsibility. Authority is a power or right, generally because of rank or office, to issue commands and penalize for violations. Responsibility, on the other hand, is the outcome of authority. Fayol proposed that for every authority there should be a corresponding responsibility. Then only a person can work effectively and get efficient results. In the same way, if a person is given a responsibility without an adequate authority, he will not be effective in getting the required results. তাহলে আমরা বুঝতে পারলাম কর্তৃত্ব ও দায়িত্বের সমতা সংরক্ষণ ব্যবস্থাপনার তৃতীয় নীতি হচ্ছে ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন সম্পর্কে আলোচনা করব। নিয়মানুবর্তিতা। ডিসিপ্লিন প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়মনীতি নির্ধারণ করা এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনা নিয়মানুবর্তিতার নীতি বলে। হেনরি ফয়েল মনে করেন, ঊর্ধ্বতন যদি নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ করা সহজ হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য একটা সুষ্ঠু সুন্দর নিয়মনীতি প্রণয়ন করা এবং তা সবাই মেনে চলা এই নীতির মূল লক্ষ্য। A good discipline is required at all levels for the smooth functioning of an organization. It includes respect of authority, obedience, proper conduct, fair and clear rules and regulation, careful use of penalties. According to Fayol, a good supervision at all levels helps to maintain discipline in our. আমরা আদেশের ঐক্যনীতি এভরিওয়ান শুড হ্যাভ অনলি ওয়ান অ্যান্ড ওয়ান বস। অর্থাৎ একজন মাত্র কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতি হচ্ছে ব্যবস্থাপনার আদেশের ঐক্যনীতি। অর্থাৎ একজন মাত্র ব্যক্তির আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি একজন মাত্র বস থেকেই আদেশপ্রাপ্য হবেন। এখানে আমরা একটু ভিডিওতে দেখি। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইজ ইউনিটি অফ কমান্ড। Unity of command. Employee, there should be only one boss for an employee. That is, an employee should be answerable to only one superior, receive order only for him. This helps to avoid confusion regarding what task is to be done, when it is to be done, and how is to be done. তাহলে আদেশের ঐক্যনীতি সম্পর্কে আমরা বুঝলাম যে একজন মাত্র ব্যক্তির আদেশদাতা হবেন একজন। আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার স্তর। আমরা পরের নীতি আমরা পড়ব কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। এই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ পড়ার আগে আমাদের লেভেল অফ ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। লেভেল অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটা ভাগে বিন্যস্ত: আপার লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি উপরের স্তরে ব্যবস্থাপকদের মধ্যে কেন্দ্রীভূত থাকে তাহলে তাকে বলে কেন্দ্রীকরণ, মানে সেন্ট্রালাইজেশন। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি ল লেভেল ম্যানেজমেন্টের উপর ন্যস্ত করা হয় তাহলে তাকে বলে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন।
অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ক নীতিকেই কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে। সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা যদি প্রতিষ্ঠানের উপরি পর্যায়ে সংরক্ষণ থাকে তখন তাকে বলে কেন্দ্রীকরণ। অন্যদিকে এরূপ ক্ষমতা নিচের পর্যায়ে ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দিলে তাকে বলে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ যদি উপরের স্তরের ব্যবস্থাপকরা সকল সিদ্ধান্ত গ্রহণ করে তাকে বলে কেন্দ্রীয়করণ, আর সিদ্ধান্ত গ্রহণের কিছু ক্ষমতা যদি নিচের স্তরের ব্যবস্থাপকদের উপর ন্যস্ত করা হয় তাকে বলে বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। যেমন প্রতিষ্ঠানের জন্য সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন থাকলে প্রতিষ্ঠানের জন্য ভালো। যেমন প্রতিষ্ঠানের বড় বড় যে সিদ্ধান্তগুলো আছে তা উপরের স্তরের ব্যবস্থাপকরাই নিয়ে থাকেন সাধারণত। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন বা প্রতিষ্ঠানের গোল নির্ধারণ সেই সিদ্ধান্তগুলো সাধারণত আপার লেভেল ম্যানেজমেন্ট নিয়ে থাকে, এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টেরও কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লোয়ার লেভেল ম্যানেজমেন্টের দেওয়া হয় তাকে বলে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ, আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি আপার লেভেল ম্যানেজমেন্টের উপর ন্যস্ত করা হয় তাকে বলে সেন্ট্রালাইজেশন। তাহলে আমরা শিখতে পারলাম সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উপরের স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকা এবং নিচের স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকা। উপরের স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকলে কেন্দ্রীয়করণ, আর নিচের স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকলে ছেড়ে দিলে তাকে বলে বিকেন্দ্রীকরণ। ইউনিটি অফ ডাইরেকশন অর্থাৎ নির্দেশনার ঐক্য নীতি। অর্থাৎ নির্দেশনার ঐক্য বলতে আমরা উদ্দেশ্য অর্জনের জন্য পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করার নীতি হচ্ছে ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি। আগের নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশ প্রদান করবে, এটা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। স্কেলার চেইন আমাদের একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে জোড়াময়ী শিকল নীতি। আমরা জোড়াময়ী শিকল নীতি সম্পর্কে আলোচনা করি। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়া বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনার জোড়াময়ী শিকল নীতি বলে। একটা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি, বিভাগ, উপবিভাগ যদি একই শিকলের বাইরে থাকে তাদের কাজে লাগানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই জন্য সবাইকে একটা চেইনের মধ্যে, একটা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখার নীতি হচ্ছে স্কেলার চেইন, মানে জোড়াময়ী শিকল নীতি। এখানে রেগুলার চেইন অফ কমান্ড হচ্ছে এটা হচ্ছে রেগুলার চেইন অফ কমান্ড, এটা হচ্ছে রেগুলার চেইন অফ কমান্ড। যদি সেম লেভেল ম্যানেজমেন্টের সাথে রেগুলার চেইনের বাইরে যদি সেম লেভেল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে তাহলে হেনরি ফেল তাকে গ্যাং প্লাঙ্ক হিসেবে আখ্যায়িত করেন। আমরা একটু ভিডিও দেখি। Scalar chain is the 9th principle of management proposed by Fayol. Under this principle, Fayol emphasized on having a formal chain of command and communication from the top-level management to the bottom level. The chain should be strictly followed by all managers and subordinates except in situations of emergency. Such emergency was referred to by Fayol as gangplank. Under gangplank, same-level managers can talk to each other without following the regular chain of sequences for any decision-making in order to avoid any delay in communication. তাহলে বুঝতে পারছি যে সেম লেভেল ম্যানেজমেন্টের সাথে রেগুলার চেইনের বাইরে যদি যোগাযোগ করে তাহলে তাকে গ্যাং প্লাঙ্ক হিসেবে হেনরি ফেল আখ্যায়িত করেন। তাহলে স্কেলার চেইন ব্যবস্থাপনার একটা অন্যতম নীতি। এই নীতিতে প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়া, একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতি হচ্ছে ব্যবস্থাপনার জোড়াময় শিকল নীতি অর্থাৎ স্কেলার চেইন। কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান, স্টেবিলিটি অফ টেনিওর। এরূপ নীতির আওতায় প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধানের কথা বলা হয়েছে। কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান করা হলে কর্মীদের মাঝে নিরাপত্তাবোধ ও মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানকে তারা আপন করে ভাবতে শিখে। এর ফলে কর্মীদের কর্মস্থল ত্যাগের হার কমে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান করা হলে কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাবে না। যদি প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখতে চায় তাহলে তাদের চাকরির স্থায়িত্ব বিধান করা খুব দরকার। এর ফলে কর্মীদের কর্মস্থল ত্যাগের হার অনেকটা কমে যাবে। এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা অন্যতম নীতি, কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান করা। রেমুনারেশন অফ এমপ্লয়ি।
পারিশ্রমিকের নীতি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত সকল জনশক্তি শ্রম প্রদানের বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা উচিত। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদেরকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা এরূপ নীতির মূল লক্ষ্য। আমরা একটু ভিডিওতে দেখি। Remuneration of employees is Fayol's seventh principle of management. According to this principle, employees should be fairly compensated for their efforts in achieving organizational objectives. The remuneration should be just and equitable for both the employees and employer, and it should be determined based on the work allocated, cost of living, market wage rate for similar work, and financial position of an organization. তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের লিভিং কস্ট, মার্কেট ওয়েজ রেট এবং সিমিলার ওয়ার্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন অফ এন অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পজিশনের উপর ভিত্তি করে এবং লিভিং কস্টের উপর ভিত্তি করে, মার্কেটের মজুরির হারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করা ব্যবস্থাপনার একটা অন্যতম নীতি পারিশ্রমিকের নীতি, প্রিন্সিপালস অফ রেমুনারেশন। তারপর আমরা একটা গুরুত্বপূর্ণ নীতি পড়ব, অর্ডার মিনস শৃঙ্খলা। এরূপ নীতির লক্ষ্য হল যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে সঠিক স্থানে স্থাপন করতে হবে, যাতে প্রতিষ্ঠানের মানব শৃঙ্খলা ও বস্তুগত শৃঙ্খলা বজায় থাকে। এরূপ নীতির লক্ষ্য হল যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করা এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। এটা ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। ইনিশিয়েটিভ, উদ্যোগের নীতি। যে কোনো পর্যায়ে কর্মরত কর্মী তার আওতাধীন কাজ নিয়ে যাতে ভাবতে পারে, কাজের উন্নয়ন সাধন ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এরূপ নীতির উদ্দেশ্য। ঊর্ধ্বতনদের পক্ষ থেকে কর্মীদের নিজস্ব পরিসরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, তবে কর্মীদের মাঝে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। কর্মীদেরকে যদি কাজ নিয়ে ভাবতে দেওয়া হয়, তাহলে কর্মীরা তাদের কাজ নিয়ে ভাববে এবং উদ্যোগী হবে। এই নীতির কথাই হেনরি ফেয়ল বলেন যে শ্রমিক কর্মীদেরকে তাদের কাজের উন্নয়ন সাধন নিয়ে চিন্তা ভাবনা করতে দেওয়ার একটা ক্ষমতা, এটাকে বলে উদ্যোগ, ইনিশিয়েটিভ। ইকুইটি, সাম্যতার নীতি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি। ইকুয়ালিটি, এখানে সবাইকে সমানভাবে দেখা হয়েছে। যেমন এখানে এই লোকটির হাইট যথেষ্ট, তারপরও তাকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে তার হাইট কম, তাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে তার হাইট কম, তাকে ঠিক সেম ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইকুয়ালিটি। এখানে যদি এটাকে আমরা ইকুইটি বলবো না, এটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুইটি মিনস যার যেরকম সাপোর্ট দেওয়া দরকার, তার এখানে কোনো সাপোর্ট দরকার নেই। সে এমনিতেই যথেষ্ট লম্বা, সে এমনিতেই খেলার ম্যাচটি এখান থেকে দেখতে পাচ্ছে, তাহলে তার সাপোর্টের প্রয়োজন নেই। তার এই লোকটি সাপোর্ট দরকার আছে সেজন্য, আর তার সাপোর্টটি যদি তাকে দেওয়া হয়, তাহলে সে কিন্তু ম্যাচটি সুন্দরভাবে দেখতে পাচ্ছে। এখানে কিন্তু সে ইকুয়ালিটি যদি চিন্তা করি, তাহলে কিন্তু সে এখানে দেখতে সমস্যা হচ্ছে। আর এখানে যদি আমরা ইকুইটি চিন্তা করি, তাহলে কিন্তু সে তার সাপোর্টটি পেয়ে সে কিন্তু এখন ভালোভাবে সবাই ম্যাচটি দেখতে পাচ্ছে। তাহলে আমরা সাম্যের নীতি, প্রিন্সিপালস অফ ইকুইটি, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই সাম্যের নীতি বলে। ইকুইটি, দ্য ম্যানেজার্স শুড নিদার ফেভার এনি সাবঅর্ডিনেট নর নেগলেক্ট দেম, they should give them a fair treatment without discriminating on the basis of gender, religion, nationality and language. This will make employees more devoted to work. অর্থাৎ ধর্ম, জেন্ডার বা ন্যাশনালিটি বা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে শ্রমিক কর্মীদের ভিন্নভাবে তাদেরকে
তাদেরকে ডিভ্যালুয়েশন করা যাবে না। সবাইকে সমান চোখে ব্যবস্থাপনার চোখে সবাই সমান হবে। এরূপ নীতি অনুসরণ করার নীতিকে আমরা সাম্যের নীতি বলি, প্রিন্সিপালস অফ ইকুইটি। সাম্যের নীতি বলি। তারপরে এরপরের নীতিটি হচ্ছে 13 নম্বর নীতি, যেটা সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। এরূপ নীতির অর্থ হল প্রাতিষ্ঠানিক স্বার্থকে সর্বদা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার নীতি। কারণ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হলে এতে প্রতিষ্ঠানের সকলের স্বার্থ রক্ষিত হতে পারে। কিন্তু প্রাতিষ্ঠানিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করে যদি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা হয়, তবে প্রতিষ্ঠানের স্বার্থ বা দলীয় চেতনা ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে সবাই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য প্রাতিষ্ঠানিক স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দিতে হবে। এরূপ নীতির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি স্বার্থের চেয়ে বা গোষ্ঠী স্বার্থের চেয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থকে যদি সবচেয়ে বড় করে দেখা হয়, প্রতিষ্ঠানটিকে যদি আগে চিন্তা ভাবনা করা হয়, সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগের নীতি বলে থাকে। ব্যবস্থাপনার সর্বশেষ নীতি হচ্ছে একতাই বল, স্ক্রিপ্ট ডি গ্রুপস। এরূপ নীতির মূল কথা হলো একতাবদ্ধ দলীয় প্রচেষ্টা ছাড়া কখনো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই জন্য একতা বিনষ্টকারী সকলকে পরিহার করে চলা উচিত। অর্থাৎ যে একতা বিনষ্ট করবে তাকে পরিহার করে চলব। অর্থাৎ প্রতিষ্ঠানের সকল পর্যায়ে সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব। সম্মিলিতভাবে যদি কোনো কাজ করা হয়, সবার ঐক্যবদ্ধ থেকে যদি কাজ করা হয়, তাহলে কাজটা আমরা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন প্রতিষ্ঠানের জন্য সহজ হবে। তাহলে আমরা এতক্ষণ এই হেনরি ফেওলের 14টি নীতি সম্পর্কে আলোচনা করলাম। আমরা আবারও বলতে পারি যে এই সেন্টেন্সটি যদি আমরা একটু মনে রাখি, ড্যাড ইউসি ইউএসএসআর ওআইসি, তাহলে আমরা এই হেনরি ফেওলের 14টি নীতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো এবং মনে রাখতে পারবো। যে কোনো সময় আমরা লিখতে পারবো হেনরি ফেওলের 14টি নীতি। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যা শিখলাম একটু মূল্যায়ন করি। নির্দেশনার ঐক্য কি? আমরা নির্দেশনার ঐক্য সম্পর্কে জেনেছি যে পূর্বে নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশ প্রদান করার নীতি হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ, এখানে আমরা একটা অন্যতম নীতি শিখেছি সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উপর স্তরের কর্মীদেরকে রাখা বলে কেন্দ্রীয়করণ এবং নিচের স্তরের কর্মীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়াকে বলে বিকেন্দ্রীকরণ। নীতি কি? হোয়াট ইজ প্রিন্সিপালস? আমরা নীতি সম্পর্কে শিখেছি যে কোনো কাজ করা সাধারণ গাইডলাইন, কোনো কাজ করা সাধারণ নির্দেশিকাকেই নীতি বলে। তাহলে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।